পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। কাল প্রাতকালের নভ বেশ শান্ত ও স্বচ্ছ দেখা যায়। আবার খানিকটা বিরতি নিয়ে মেঘমন্দ্রে সমগ্র আসমান ঢেকে ফেলে। মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে দক্ষিণা হাওয়া পরাণী শীতল শিহরণ জাগিয়ে তোলে। কিঞ্চিত রোদে ঝিলিক দেখা দিলেও আবার মিলিয়ে যায়। তেমনই একটি সকাল আজ, তবে অন্য দিনের তুলনায় আজ মেঘাচ্ছন্ন বেশি। তপনে দেখা পাওয়া ঘোর অমাবস্যা হয়ে দাঁড়িয়েছে। ধোয়া ধোয়া কুয়াশার স্তূপ স্ফূর্ত হয়ে সর্ব জায়গায় সর্বস্তরে তলিয়ে। ফসলি জমি হতে এমন কোনো জায়গা নেই যেখানে কুয়াশা রানীর সন্ধান মেলেনি। যতদূর তাকায় কেবল রাশি রাশি কুয়াশা ছাড়া কিছুই চোখে পড়ে না। দেবদারু, শিমুল, কলা, তাল, খেজুর, রেন্দি গাছগুলি হতে টুপটুপ করে শিশির বিন্দু বিন্দু কণা গড়িয়ে জমিনে লুটিয়ে পড়ে ভিজে স্যাঁতসেঁতে করে রেখেছে। শুনশান নীরব ও শিশিরে ভেজা রাস্তাঘাট। রাস্তার অত্রপাশের বৃক্ষগুলি দৈত্যের ন্যায় মাথা তুলে বেশ দর্প নিয়ে দাঁড়িয়েছে। তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয় কুয়াশার শিশির কণা। পুরো দমে স্নান করিয়ে একাকার করে ছাড়ল। তাদের এমন দুর্দশা দেখে হাসছে যেন দোয়েল ভায়া। শেষ বাজায় কোমর হেলে দুলে। চলতি রাস্তায় লোক বলতে গোটা ৫-১০ হবে। শীত নিবারণের বস্ত্র পরে শীত বুড়োর সঙ্গে যুদ্ধ বিদ্রোহে নেমেছে যেন তারা। ঝরে যাওয়া শিমুল ফুলগুলি শিশিরে ভিজে অদ্ভুত এক নজর কাড়ে। শীতের সকাল মানেই হাড় কাঁপানো ঠক ঠক। তবুও শীত মানুষকে কাবু করতে পারে না। আর এই শীতকালকেই আবার আমাদের পছন্দের তালিকায় রাখি। এ সময়ে হাটগঞ্জের তাজা তাজা সবজি মানুষের ভীষণ প্রিয়। এর মধ্যেই আবার চলে পিঠে পুলির আয়োজনও। তেমনই একটি নিদারুণ শীতের সকালকে সঙ্গী করে লোকজন সবজি কিনতে, কেউ বিক্রি করতে বের হয়। তখন খুব ভোর। অত ভোরে কাকপক্ষীর টের পাওয়াও যায় না। কনকনে শীতে আজকাল পশু পাখিও যেন ঘরমুখো হয়েছে। ভারী উলের উত্তরীয় জড়িয়ে শীতে কনকন করে কাঁপতে কাঁপতে হাজির হলো লতিফ। রোগা শরীর, চাপা ভাঙা মুখ, দাঁতগুলি একটু উঁচু বেশি, তবে হাসলে সব কটি একসঙ্গে বেরিয়ে আসে। গলায় ছেলেটার মাফলা পেঁচানো, গায়ে মোটা ভারী সোয়েটার, পা দুটিতে পড়েছে কালো রঙের মোজা। কথা বলার সময়ই মুখ দিয়ে অদ্ভুত দেখতে উষ্ণ ধোঁয়া বের হয়। মানিক মৃধা তখন অর্ধ ভেজা হয়ে বাড়ির আঙিনায় এলেন কাঁপতে কাঁপতে। ঠান্ডায় দাঁতে দাঁত লাগার উপক্রম। ঠকঠক করে কম্পিত শব্দ হয় অধৈর্যরা থেকে। গলা উঁচিয়ে ডাকলেন, লুঙ্গিটা চাইলেন। অতিশয় ভীষণ ব্যস্ত এই মধ্যবয়সী মহিলা। মাটির চুলোয় চালের গুঁড়ো গুলে চিতই পিঠা তৈরি করতে বসেছেন। পাশেই লতিফ বসে মোড়া টেনে আগুনের কাছাকাছি বসল। আগুন পোহাতে তার ভীষণ ভালো লাগে। হাতের আঙ্গুলগুলি টান টান করে আগুনের কাছে নিয়ে গরম গরম তাপ নেয় শরীরে। মোটামুটি শরীর ভালোই গরম হয়ে এসছে ওর। কাজল রেখা প্রথম পিঠা দুটি ওকে দিলেন আগে। খুব সচেতনতার সঙ্গে ঠোঁট গোল করে মুখ হতে বাতাস বের করে পিঠা দিয়ে ঠান্ডা করছে ছেলেটা। এক পলক তাকিয়ে কাজল রেখা ফের কাজে মন দেয়। পিঠা ঠান্ডা হলে লতিফ খণ্ড খণ্ড করে রং চাই ডুবিয়ে মুখে ভরে নেয়। ভীষণ স্বাদ লাগলো ওর কাছে। তখনই মানিক মৃধার ডাক এলো। কাজল রেখা ব্যস্ত হলেন। দ্রুত হাত ধুয়ে কাপড়ে মুছে উঠে দাঁড়ান। লতিফকে চুলোর পাশে বসিয়ে দিয়ে উঠোনে গিয়ে হাজির হলেন। মানিক মৃধাকে অর্ধভেজা দেখে কিঞ্চিৎকর অবাক হলেন। সকাল সকাল ডুবিয়ে আসলা কেন? ডুবিয়ে উঠছে কি সাধে, পা পিছলে পড়ে গেছি, দেখি লুঙ্গিটা দাও। কাজল রেখা ফের ঘরে ঢুকেন। লুঙ্গির সঙ্গে শীতের গরম গরম পোশাক নিয়ে পুনরায় উঠোনে ছুটলেন। মানিক মৃধা কলপাড়ে গিয়ে একবারে গরম গরম কলের পানি দিয়ে গোসল করে উঠলেন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে শীতের পোশাক পরে পাকঘরের চেয়ার টেনে গিয়ে আগুনের কাছাকাছি বসলেন। কাজল রেখা গরম গরম চিতই পিঠার সঙ্গে রং চা মগে করে দিলেন। নিন, গরম গরম চা খেয়ে নিন, দেখবেন শীত কিছুটা কম লাগবে। মানিক মৃধা হাত বাড়িয়ে নিলেন। এক চুমুক দিয়ে পিঠা চুবিয়ে চুবিয়ে বেশ সময় নিয়ে খেলেন।
বেলা ভালোই হয়েছে। তিনি উঠে দাঁড়ান। উঠোনের মাঝে বড় পাতিলে মাছ রেখে এসেছেন। এখন মেন রাস্তায় উঠে একটি অটো কিংবা ভ্যান খুঁজতে হবে, না পেলে মাথায় করে নিয়ে হেঁটে যেতে হবে। লতিফকে তাড়া দিলেন তিনি। চল রে লতিফ, বেলা 7টা বাজতে চললো, এতক্ষণে হাট বসে গিয়েছে হয়তো। ছেলেটা দ্রুত উঠে দাঁড়িয়ে সদর দরজার পানে ছুটল। সদর দরজার সামনে সবজির ডালা রেখে এসছে সে। সেটা মাথায় নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হলো। মানিক মৃধা একটি ভ্যান পেলেন, সেটাই উঠে বসলেন। পথিমধ্যে লতিফকে উঠিয়ে নিলেন। রজনী প্রথমাংশ। গোটা 100 লোক বাস কাউন্টারে উপস্থিত। 2টো ট্যুরিস্ট বাস তাদের অপেক্ষায় কৃত উপস্থিত। তাতে রাতে খাবার আর খাবার পানি উঠানো হচ্ছে। অনুমতি পেতেই দল বেঁধে সকলে বাসে উঠে পড়ে। সবার পেছনে সিট পড়েছে পাখির। শীতের পোশাক পরে গুটিসুটি মেরে জানালার পাশে ঘাপটি মেরে বসেছে ও। মনটা পুরো দমে ফুরফুরা। মাথায় ঘুমটার মতন ওড়না পেঁচিয়ে গায়ে শাল দিয়ে নিল। শীতটা তবুও বেশি বেশি লাগছে। বাহিরে হালকা হালকা হাওয়া, কুঞ্জ কুঞ্জ কুয়াশাদের স্তূপও দেখা যায়। বাস চালু করলে আরো বেশি হাওয়ার উৎপাত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। জানালাটা স্বল্প খোলা রাখতে হবে। বাহিরের প্রকৃতি দেখায় মগ্ন। বাসটি বিলের পাশে মেন রোডে পার্ক করা। ল্যাম্পপোস্টের আলোয় মোলাক্ষেত স্পষ্ট দেখা যাচ্ছে। পাশেই তাজা তাজা সিম থোকায় থোকায় ঝুলে থাকতে দেখা গেল। হঠাৎ দপ করে পাশে বসার শব্দ হলো। ভাবান্তরের মধ্যে এতটা মশগুল হয়ে গভীরভাবে জড়িয়েছিল যে আচমকা হকচকিয়ে উঠল। বুকে অবিলম্বে থুথু ছিটিয়ে আগত ব্যক্তিটিকে দুটো কড়া কথা শোনাবে ভাবল। তার আগেই পরিচিত কড়া সুবাসটি নাকে হুড়হুড় করে ঢুকে গেল। ও দৃষ্টি দুটি বন্ধ করে ঘ্রাণটি মন ভরে শুষে নিল। ঘোর লাগা চোখ দুটি খুলে দৃষ্টি ঘুরিয়ে পাশের সিটে নেয়। অমনি সুদর্শন সুঠাম দেহের সুতনু পুরুষটিকে নজরে পড়ল। সে পুরোই অবাক হয়ে গেল। নজর ফিরাতে ইচ্ছেই জাগল না। মুখটা বেঁকে নিল। উমা পুরাই ফিটফাট, কোরিয়ান মুভির হিরোদের মতন স্টাইল মেরে আসছে। পাখি মুখ বাঁকালো। যত সব ঢং, মেয়েদের দেখাবে বলে তার জন্য স্টাইল মারছে। আমি জানি না বুঝি, না হলে এত সাজসজ্জার মানে কি? ও দৃষ্টি ঘুরিয়ে নিল। ভাবলো কোথা থেকে উড়ে এসে ওর পাশ কেড়ে জুড়ে বসেছে কে জানে। গায়ে বাদামি রঙের লেদার জ্যাকেটের সঙ্গে ক্যাজুয়াল কালো রঙের প্যান্ট পরনে, মাথায় শীতের টুপিও পরেছে, কনভার্স শু পরনে পাই। বাম হাতে চামড়া নিদারুণ ঘড়িটি ভীষণ নজরকারী। চোখে আবার বরাবরের মতো একখান সানগ্লাস জুটিয়েছে। চুলগুলি জেল দিয়ে পেছনে সেট করে ভাব নিচ্ছেন কি যেন মুভির কোনো হিরো। পাখির হিংসা হলো। গা জ্বলে পুড়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর আগুন মার্কা লুক নিয়ে লোকটা ট্যুরে যাবে। নির্ঘাত সকল মেয়েরা তাকে গিলে গিলে খাবে। এমনিতেই লোকটার মুখের গড়ন সুন্দর, তার উপর এমন লোকে আসতে বলেছে কে? হ্যাঁ, সকলের মাথা খারাপ করবে নাকি? উনি ওর কুচকানো মুখটা দেখে ইশারা জানতে চাইলো। কি জান? কিছু না। এখানে বসছেন কেন? তাহলে আরেক মেয়ের কোলে গিয়ে বসতাম। ঠিক আছে, আমি বরং ওই সুন্দরী মেয়েটার কোলে গিয়ে বসি। আজ রাতটা না হয় ওর কোলে বসেই কাটিয়ে দিব। রাতে ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট জান, টেক কেয়ার। পাখির হিংসায় গা আগুনে জ্বলে পুড়ে যেতে লাগলো। ওনার হাত খামচে ধরে টেনে দাঁড়ান্ত অবস্থা থেকে বসিয়ে দিল। গলাটা আলতো করে চেপে ধরে কটমট করে বলল, খুব শখ না অন্য মেয়েদের কোলে বসার? দিব গলাটা টিপে মেরে। কি ধরেছি সেটা জান? তোর থেকে অন্তত একজন 5 বছরের পিচ্চিও এর চেয়ে ভালো ধরতে পারবে। ধরবি যেহেতু একটু শক্ত করে চেপে ধর না। পাখি ফোঁস করে নিঃশ্বাসের গতি টানল। তৎক্ষণাৎ গলা থেকে হাত সরিয়ে নিল। জানালার দিকে দৃষ্টি ফেলে বলল, আমার বর হয়ে আপনি পরনারীর কোলে গিয়ে বসবেন? এত অধঃপতন হয়েছে আপনার? হ্যাঁ, আবার কাঁধে মাথা রেখে ঘুমাতেও যাবেন? কত শখ! এমন জায়গায় মারবো না, কাউকে দেখাতে পর্যন্ত পারবেন না। ওর কথাগুলি শুনে উনি মিটমিটে হাসেন। হাস্যবান অধর হতে সুধান, কোথায় মারবি সোনা? জানেন না বুঝি? নির্লজ্জের মতো আবার জিজ্ঞেস করছেন। উনি ওকে জানালার সঙ্গে কোমর ঠেলে চেপে ধরলেন। বেশ দর্প দাপট দেখিয়ে আলতো করে সতর্কতার সঙ্গে অত্রপাশে নজর বুলিয়ে ওর গলায় কামড় বসিয়ে দিলেন। আমার চরিত্র একমাত্র তোর কাছে অসৎ হতে পারে, কেননা তুই আমার ঘরের বউ। দুনিয়ার যত লুচ্চামি তোর সাথে করা জায়েজ, বুঝলি? সেখানে পুরো দুনিয়ায় কাছে আমি সৎ। পাখি ভেঙচি মারল। বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি খেয়ে নিল।
নিখিল বাসে উঠে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে নওয়াফকে খুঁজল। অত পেছনে খুঁজে পাওয়াও মুশকিল। গলা উঁচিয়ে সে ডাকল, নওয়াফ। রে নাওয়াইফা, কেমনে ঢুকলি গিয়া ভাই? এই যে এইদিকে। তুই ওই চিপায় কি করস? হাওয়া খাই। ভাই হাওয়া খাস ভালো কথা, কিন্তু চিপায় থাকার বয়স এটা নয়। এই বয়সে চিপাই থাকবো না কোন বয়সে? এখনই তো চিপাই চাপাই ঘোরার বয়স। ভাই এদিকে আয়। উনি উঠে এলেন। এসে নিখিলকে আলতো করে পশ্চাৎ দেশে লাথি বসালেন। রোমান্টিক মুহূর্তে কাবাবের হাড্ডি হোস কেন? ভাই একটু নিজেকে মানিয়ে শুনিয়ে নিয়ন্ত্রণ কর। এটা তোর হানিমুন ট্যুর নয়, এটা কোচিং ট্যুর। এখন সচেতন না হলে কবে হবি? সবার এটা কোচিং ট্যুর হতে পারে, বাট আমার ক্ষেত্রে আলাদা। আমারটা হানিমুন ট্যুর ধরে নিস। আস্তাক ফিরুল্লাহ, এর মধ্যে ভাই নিজেকে বিবাহিত কাপল ভাবতে শুরু করে দিয়েছিস। ভুলে গেছিস নাকি তুই এখনো অবিবাহিত? আমার বাল, এত কথা তোকে স্মরণ করিয়ে দিতে হবে না। তুই যা তো, তোর যন্ত্রণা এসেছে গেছে, পিছু ঘর। নিখিল ভ্রু কুঁচকে ফেলল। ঘাড় ঘুরিয়ে পিছু ঘুরতে গিয়ে দেখল মুক্তি এসেছে। অমনি তার মুখের কোণে প্রসন্ন চিত্তে হাসির চিলিক ফুটল। শার্টের কলার টেনে টেনে ঠিক করল। চুলে হাত চালিয়ে সুন্দর করে হাঁটার ভঙ্গিমা করে মুক্তির হাত ধরতে আসতেই যাচ্ছিল। অমনি পথিমধ্যে নওয়াফ ওকে ল্যাং মেরে ফেলে দিল। বেদ ছাড়া চিত পটাং হয়ে পড়ে গেল। পড়ে সে কি তার আহাজারি! সেটা দেখে নওয়াফ অধ চেপে খানিকটা হেসে নিল। মুক্তিকে হাতের ইশারায় ডাকলো। নিখিল ঠোঁট উল্টালো, মুখটা করুণ করে রাখলো। অসহায় মুখটা হয়েছে দেখার মতন। ওকে দেখে মুক্তি এক গাল হাসলো। ভেটকি মাছের মতন নিখিলকে বলছে যে ওদের কাণ্ডকলাপ দেখলো। মুক্তিকে নোভা ম্যাডামের পাশে বসিয়ে দিলেন উনি। নিখিল বেচারার মুখটা মেঘে ঢাকা। নিমেষে দৃষ্টি দুটিতে হতভম্বতা স্থির। মুখটায় ঘোর অমাবস্যায় ঢাকা। নওয়াব সেই দৃশ্যটুকু পরখ করে পেছনের সিটে গিয়ে ফের পায়ের ওপর পা তুলে বসে পড়ল। পলিব্যাগ হাতিয়ে ম্যাঙ্গো জুস বের করে মুখে ভরে নিল। নিখিল নওয়াফের পাশে গিয়ে শার্ট টেনে টুনে টান করে বসে পড়ল। খ্যাক খ্যাক করে কেসে উঠল। এই বয়সে যক্ষা রোগ মোটেও ভালো লক্ষণ নয়। সামনে তোর বিয়ে, ভালো একটা স্বাস্থ্য কেন্দ্রে যাস। আর পস্তাইস না ভাই, তবে ওই কাজটা অমন না করলেও পারতিস। কত ভাবলাম দুজনে একসঙ্গে বসে গল্প আড্ডা দিব, সব মাটি করে দিলি। আজ সারাক্ষণ আমি তোকে জ্বালাবো। এখানেই ঘাপটি মেরে বসে থাকবো, মনে রাখিস। দেখি তুই রোমান্স করিস কেমনে। আমার কোনো সমস্যা নেই। তোর বোন আর বোন জামাই রোম্যান্সের সাক্ষী না হয়ে থাকলি তুই। এসব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাতে নেই পিচ্ছি। শত হলেও ভবিষ্যতে তুই আবার ভাইরা ভাই হবি। পাখি ফ্যাল ফ্যাল করে কতক্ষণ চেয়ে রইল। পরক্ষণে ওদের কথা শুনে লজ্জা পাওয়ায় মুখটা আড়াল করে জানালার দিকে ঘুরিয়ে নিল। বাস ছাড়লো 11টার দিকে। মাঝ সিটে নওয়াফ, জানালার সিটে পাখি, আর নওয়াফের অপর সিটে নিখিল। বাসের লাইট বন্ধ করে সাউন্ড দিয়ে রোমান্টিক গান ছেড়ে দিল। তুমি কোন শহরের মাইয়া গো, লাগিয়ে ওরা ধরা। নওয়াফ পাখির সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে ওর গাল নাক ধরে টানে। পরপর গালে কয়েকটি চুমু খেয়ে নিল। নিখিল মোবাইল দিয়ে মুখটা ঢেকে ফেলল। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। আল্লাহ রহম করো, রহম করো, বাঁচাও। এরে আমারে একটু সম্মান করিস, বন্ধু হিসেবে না অন্তত পাখির বড় ভাই হিসেবে। বিরক্ত করে না পিচ্ছি, আস্তে দোয়া পড়ো, ডিস্টার্ব হচ্ছে তো। নিখিল কয়েক সেকেন্ড তবদা খেয়ে রইল। কথা বলার মতন ভাষা খুঁজে পেল না। কেবল বধিরের মতন নির্বাক নিষ্প্রাণ হয়ে আছে স্তব্ধ মুখটি। বাচ্চা পয়দা করার বয়সে তাকে শুনতে হচ্ছে সে নাকি পিচ্ছি। ফিরার খাওয়ার বয়স এখনো আছে নাকি? যত সব আজগুবি কথা। নিখিলকে কোনো প্রকার কথার সুযোগ না দিয়ে উনি ফের পাখির সঙ্গে কথা বলে মনোযোগী হয়ে পড়েন। পাখি কথার মাঝে হু হা করে হেসে ফেলে। উনি আকস্মিক পাখির অধরে নিজের অধর মিশিয়ে দেয়। পাখি কিং কর্তব্য বিমূঢ়। নিখিল হতবম্ব স্তব্ধ। উপস্থিত জ্ঞান হারিয়ে কেমন নির্লজ্জের মতন ফ্যাল ফ্যাল করে ওদের রঙ্গলীলা দেখল। হুশ আসতেই গাল দুটি রক্তিম হয়ে এলো। এই বান্দা যে আজ রোম্যান্সের সর্বোচ্চ স্তর পার করে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়বে এটা জানা ছিল না। তার আগেই ও জায়গাটা পরিবর্তন করা উচিত ছিল। অত শত ভেবে চিনতে এখন আর লাভ নেই। আচমকা সিট ছেড়ে দ্রুত উঠে গেল সে। তৎক্ষণাৎ নওয়াফ পাখিকে ছেড়ে দিল।
ওর অধরের কোণেই খেলা করে রহস্যময় হাসির ঝিলিক। তার প্ল্যান সাকসেসফুল। ও ইচ্ছে করেই এমন আচরণ করেছিল যাতে নিখিল লজ্জা পেয়ে নিজেই সিট ছেড়ে উঠে যায়। ছেলেটা একটু নাজুক স্বভাবের। পাখি লজ্জায় আর কথা বলতে পারল না। আগামীতে কিভাবে নিখিল ভাইয়ের সামনে দাঁড়াবে সেটা নিয়ে চিন্তার শেষ নেই। কেননা নিখিল ভাই ওদের ওই অবস্থায় দেখেছিল। লোকটা হয়েছেও নির্লজ্জ। কি দরকার ছিল অমন করে চুমু খাওয়ার? ব্যাপারটা দুজনের ভেতরে সীমাবদ্ধ থাকলে লজ্জার ব্যাপার ছিল না। কিন্তু এখানের কাহিনী সম্পূর্ণ ভিন্নতম। এমন একটা লোকের সঙ্গে বিয়ে হয়েছে যে নিজেও একটা নির্লজ্জ, ওকেও নির্লজ্জের খেতাবে নাম লিখিয়ে ছাড়বে। রাত তখন 12টা। নওয়াব সারাটা দিন বেশ খাটাখাটুনি করেছে। ট্যুরের সমস্ত দায়িত্ব তাকে পালন করতে হয়েছে। হোটেল বুক থেকে রাতের খাবারের ব্যবস্থা, বাসের ব্যবস্থা, তার উপর নিজের কাজ তো আছেই। 3 দিন থাকবে, সেসবের কাজ জমে থাকবে। তাই সেসব কাজ আগে করে আসতে হয়েছে। এখন পাখির ঘাড়ে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বিষয়টি অনেকে লক্ষ্য করেছে। নোভা ম্যাডাম, আবুল স্যার, আরও কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের দৃষ্টি এড়ায়নি। পাখি ওনাকে বহুবার ডেকেছে, বলেছে সবাই ওদের কটু চোখে দেখছে। তাতে লোকটার ভ্রুক্ষেপ নেই, যেন সে নিজেই সবাইকে তাদের সম্পর্কটা সেধে সেধে দেখাতে চাচ্ছে, প্রদর্শন করছে। কিছুক্ষণ পর পাখির পেটের ভেতর মুচড়ে উঠল। মিনিট কয়েকের মধ্যে 2 নাম্বার পেয়ে বসলো। লজ্জায় ওনাকে ডাকতেও পাচ্ছে না। সম্পর্কটা স্বামী স্ত্রীর হলেও এখন পর্যন্ত তাদের মধ্যে খোলামেলা সেরকম কথাবার্তা হয়নি। সেই হিসেবে নিখিল ভাই একেবারে ফ্রি। কারণ রয়েছে, তিনি ওকে ন্যাংটাকাল থেকেই চিনে। ছোট বোনের মতো ওকে দেখে এসেছে। পাখিও নিজের বড় ভাই স্বরূপ মনে করে এসছে। লোকটাকে 2 বার ডাকলো, শুনল না। সকলেই ততক্ষণে ঘুমে বিভোর। তার পেটে চাপ প্রয়োগ, যন্ত্রণা বাড়তে লাগলো। এই মুহূর্তে বাস থামাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কাউন্টার ছাড়া বাস থামানো সম্ভব নয়। লোকটা কাঁধ থেকে সেই কখন ওর কোলে নেমে এসেছে। বাচ্চাদের মতো ওর কোমর জড়িয়ে ধরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। লাইট বন্ধের কারণে পেছনের সিট তেমন দেখা যায় না, না হলে এতক্ষণে সার ছিল ব্যাপারটা। তাছাড়া অধিকাংশ লোকই এখন ঘুমিয়ে ডুবে। ওনাকে আর ডাকলো না, কেন জানি ডাকতে ইচ্ছে করলো না। পাখি খুব সাবধানে ওনার মাথা কোল থেকে সরিয়ে বাসের সিটে রেখে দিল। এরপরে হেঁটে গিয়ে মুক্তিকে ডাকলো। আপা, এই আপা। কি হয়েছে পাখি? আপা বাথরুমের বেগ পেয়েছে। এই রাতে? না বেশ টেনশনে পড়ে গেল মুক্তি। চিন্তিত মুখখানা নিয়ে নিখিলকে ফোন করলো। মাঝরাতে কি হয়েছে সোনা? তোমার কি চুমু খেতে ইচ্ছে করছে? ধ্যাত, মাথা গেছে নাকি পুরোটা আপনার? মাঝরাতে আবুল তাবুল বকছেন, বাস থামাতে বলেন, পাখি বাথরুমে যাবে। সেটা ঝাড়ি না মেরে সুন্দর করে বুঝিয়ে বললেই তো পারিস। একেবারে মুখ কোনো রসকস নেই। তুই আর কখনো করলা ভাজি খাবি না। করলা খেতে খেতে মুখটাকে একেবারে তেতো বানিয়ে ছাড়ছে। নিয়মিত এখন থেকে রোজ শুধু মধু খাবি, মধু। তাহলে মধু মধু কথা ফুটবে মুখ দিয়ে। পাঠিয়ে দে ওরে। এরপরে খট করে কল কেটে দিল। সামনের সিটে গিয়ে নিখিলকে পাওয়া গেল। বাস চালককে বাস সামনের কাউন্টারে থামাতে বলল নিখিল। মিনিট 2 পর একটি কাউন্টার দেখে বাস চালক থামালেন। বাথরুমে যাওয়ার পর পাখি বুঝলো তার অবস্থা খারাপ। 2বার বাথরুমে গিয়েছে। তার ভেতরে মেয়েলির শারীরিক সমস্যা দেখা দিয়েছে, আবার পেটও খারাপ। দুটো মিলিয়ে ট্যুরে যাওয়ার মতন মন মানসিকতা খুঁজে পেল না। পেট ব্যথায় ফেটে যাচ্ছে। মুখটা করুণ ফ্যাকাশে হয়ে এলো। কোমর ধরে দুর্বল দেহটা টেনে হিচড়ে কাউন্টারে উপস্থিত হলো। দুর্বল চিত্তে ফ্যাকাশে শুকনো মুখটা নিয়ে বলল, লাগবে না নিখিল ভাই, আমার পক্ষে আর ট্যুরে যাওয়া সম্ভব নয়। প্লিজ রাগ করবেন না, আমি এখন বাড়ি যেতে চাই। এখান থেকে বাড়ি যেতে হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। পাগল হয়েছিস? এই মাঝরাত্রে তোকে একা ছাড়বো? দিনকালের অবস্থা দেখেছিস? সত্যি করে বলতো, তোর কি হয়েছে? আসার সময় তো বেশ প্রফুল্ল ছিলি, হঠাৎ বাড়ি যাওয়ার ভূত মাথায় চাপলো কেন? পেটে সমস্যা নিখিল ভাই, তার সঙ্গে বমি বমি আসছে। আপনি আব্বাকে ফোন করুন, উনি এসে নিয়ে যাবে। এই অবস্থায় ট্যুরে যাওয়া সত্যি যায় না। দাঁড়া, আমি নওয়াবকে ডেকে আনছি। প্লিজ এমনটা করবেন না। দরকার পড়লে মুক্তি আপাকে ডেকে দিন। ওর শুকনো ব্যথাতুর মুখটা এক পলক দেখে নিখিল শুধালো, ঠিক আছে। মুক্তি এসে পাখিকে বেশ কড়া করে শাসালো, ধমকালো। কাহিনী কি? তুই নাকি বাড়ি যেতে চাস? পাখি হাত কচলে আমতা আমতা করে মিনমিনে বলল। মুক্তির সন্দেহ গাঢ় হলো। পাখির চোখ মুখ তিমিরে তলিয়ে, চোখ দুটিও ছলছলে আষাঢ়ে মেঘে ঢেকে।
সে ওর হাত ধরে টেনে নিখিলের থেকে বেশ কিছুটা দূরত্বে নিয়ে এলো। গালে স্নেহের হাত রেখে শুধালো, সোনা বোন আমার, এবার বল কি হয়েছে? পিরিয়ড হয়েছে? হুম হুম তার ভিতরে পেট খারাপ, পেটে প্রচন্ড পেইন হচ্ছে আপা। আমি আর একটু জার্নি করলে নির্ঘাত মরেই যাব। গলাটা বড্ড অসহায় শোনালো। ওর ব্যথিত মলিন হওয়া মুখটা দেখে মুক্তি আর কোনো প্রশ্ন করলো না। নিখিলকে গিয়ে শুধালো, একটা গাড়ি ডেকে দিন, আমি আর পাখি চলে যাচ্ছি, আপনারা ট্যুরে যান। তুই থাক, আমি দিয়ে আসছি ওকে। সামনে একটা বাইক দেখছি, ওর সঙ্গে কথা বলে দেখি দেখি কত ভাড়া চায়। বাইকওয়ালা বেশ চওড়া দাম চাচ্ছে, তবুও যেতে হবে। বাস চালককে নিখিল ফেরিঘাটে দাঁড়াতে বলে সে বাইকে উঠে বসলো। পাখিকে পেছনে উঠে ধরে বসতে বলল। 1 ঘন্টা রাস্তা মাত্র 30 মিনিটের মধ্যে শেষ করলো। পাখিকে ওদের বাড়ির সামনে দিয়ে ওর আব্বাকে ফোন করে দিল পাখিকে নিয়ে যেতে। তারপর নিখিল আবার বাইকে উঠে বসলো। তার আবার বাস ধরতে হবে। তখন খুব ভোর। বাস এসে থেমেছে বরিশাল শহর ছাড়িয়ে কুয়াকাটার নিকটবর্তী একটি রেস্টুরেন্টের সামনে। আর 2 ঘন্টার পর তারা গন্তব্যস্থানে পৌঁছে যাবে। রেস্টুরেন্টে বসে তারা নাস্তা করে ফের বেরিয়ে পড়বে। কেউ হাত মুখ ধুচ্ছে, কেউ বা জরুরি কাজ সারছে। নওয়াব পিন পিন করে চোখ খুলল। ঝাপসা ঝাপসা দেখলো অত্রপাশ। নিজের মাথাটা একমন ভারী মনে হলো। বাসের সিটটাও খালি, তার মাথাটা খালি সিটে পড়া ছিল। তাছাড়া ভেতরে গোটা কয়েক লোক ঘুমোতে দেখল। আর বাকিরা সব কোথায়? সে চট করে উঠে বসল, শার্ট প্যান্ট ঠিক করে বাস থেকে নেমে গেল। দেখলো জায়গাটা পূর্ব পরিচিত, বেশ কয়েকবার এসেছে, না চিনে থাকা যায়? অনেকে হাঁটাহাঁটি করছে, আবার কেউ কেউ হাত মুখ ধুচ্ছে। চতুর্দিকে দৃষ্টি ফেলল। কুয়াকাটা এসেছে বেশ কয়েকবার। এখানকার নারী নক্ষত্র সবকিছু তার ভালো করেই চেনা। সে ভীষণ ভ্রমণ বিলাসী। বিত্তবান পরিবারের সন্তান হওয়ার ফলস্বরূপ বাংলা 64 জেলা ঘোরার সৌভাগ্য হয়েছিল। দেশ বিদেশেও মোটামুটি ভালোই ভ্রমণ করেছে। বাস থেকে নিচে নেমেছে অনেকক্ষণ। লম্বা আলস্যমি দিয়ে আশপাশ তাকালো, কোথাও পরিচিত মুখটা দেখা নেই। এইটার একটা ব্যবস্থা করতে হবে। হাতের কাছে শুধু একবার আসুক। হাত মুখ ধুয়ে রুটি কলা খেতে বসলেন। নিখিলকে ডেকে শুধালো, তোর ভাবিকে দেখেছিস? আশ্চর্য, তুই বিয়ে করলি কবে? আর ইয়ার না করলেও তো করব। ও তাই বল। এখন বল তো ও কই? নাওফের হাত থেকে আকস্মাৎ কলা খসে পড়ে গেল। তুলে উঠালো না আর। মুখটা সিরিয়াস করে তুলল। চোখে মুখে কিঞ্চিত রাগের আভা ভাবভঙ্গিমা। ফাইজলামো করছিস? এই সময়ে ও বাড়ি থাকবে কেন শুনি? গত রাতে মরার মতন পড়ে পড়ে ঘুমিয়েছিস, খবর কিছু রেখেছিস? পাখি অসুস্থ ছিল, পেট খারাপ হয়েছে, আবার বমি বমি ভাব ছিল। মুক্তির সঙ্গে আড়ালে কি যেন কথা হয়েছে। এরপরে বাইক করে ওকে বাড়ি দিয়ে এসে আবার আমাকে বাস ধরতে হয়েছে। এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই জানালি না? তোকে পাখি ডেকেছিল, গভীর ঘুমে থাকার কারণে টের পাসনি। আর আমি ডাকতে চেয়েছিলাম, আপনার কলিজার টুকরা ডাকতে নিষেধ করেছে। নাওফ কিছুক্ষণ কিছু একটা নিষ্প্রাণ হয়ে ভাবল। রুটির অবশিষ্ট টুকরো নিখিলের হাতে ধরিয়ে দিল। বাস থেকে দ্রুত ব্যাগ এনে কাঁধে ঝুলিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। আবু স্যার নিখিল এগিয়ে গেল। নিখিল চেঁচিয়ে উঠল, আরে এই পাগলা, তুই যাচ্ছিস কই? আমার যেতে হবে নিখিল, পথ ছাড়। আমি এখানে না থাকলে কোনো অকল্যাণ হবে না, কিন্তু ও না থাকলে এই ট্যুরটা ওকে ছাড়া আমার কাছে বিষাদময় ফ্যাকাশে লাগবে। নিখিল আর বাধা দিতে পারল না। ট্যাক্সি ডেকে নওয়াব উঠে বসল। নোভা আপাকে বলে দিস আমি ট্যুরে যাচ্ছি না। তুই যা কাণ্ড করছিস, সবাই এমনিতেই জেনে যাবে তোদের ব্যাপারে। আই ডোন্ট কেয়ার। ড্রাইভার, গাড়ি ছাড়ো। গাড়ি শাসা করে চোখের পলকের মধ্যে আড়ালে চলে গেল। নিখিল এখনো ভাবনার অতল গভীরে তলিয়ে। নিখিল ভাবান্তরের মধ্যে হঠাৎ চমকে উঠল। আবু স্যারকে দেখে শান্ত হলো। বুকে থুথু ছিটিয়ে শুধালো, রে আবুল্লাহ, বিয়ের আগে তুই কি আমার বউকে বিধবা করতে চাস? আর একটু হলেই দম আটকে মরে যাচ্ছিলাম শালা। মা গো মা, ভয় পাইয়ে দিছিলি। আবু স্যার কিছু মনে করলেন না, জানেন ওর ভাষায় অমন, তবে সতর্কতা বার্তা দিলেন কিছু। আমি যা ভাবছি সেটা সঠিক হলে ভয়ঙ্কর কিছু হবে। এবার বাপ ছেলের মধ্যে নির্ঘাত ভয়াবহ লড়াই তাণ্ডব নীলা চলবে। মামু, তুমি যা ভাবছো তার চেয়ে এক ধাপ এগিয়ে আছে এরা, তাই লড়াই ঘটবে না, ঘটতেছে।
চোখ কান খোলা রাখ বেটা। এতক্ষণে কানাঘুষা শুরু হয়ে গিয়েছে নিজেদের মধ্যে। নাওফের হঠাৎ করে বাড়ি ফেরা নিয়ে জরুরি ভিত্তিতে কোনো যুক্তিকর কারণ দাঁড় করানো গেল না। তবে সকলের সন্দেহ সে পাখি নেই বলেই চলে গিয়েছে। মানে গতকাল রাতে পাখির কোলে কাঁধে মাথা রেখে ঘুমাতে অনেকেই দেখেছে। আজ আবার পাখি নেই বলে সেও চলে গিয়েছে। দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে। সকলের ভেতরে তেমনই গুঞ্জন রটনা শোনা যাচ্ছে। নোভা ম্যাডামও দেখেছেন ব্যাপারটা। গত রাতেই তার দৃঢ় সন্দেহ হয়েছিল, এখন তা গাঢ় রূপান্তরিত হলো। এতে কোনো সন্দেহ নেই যে নাওয়াফ পাখিকে পছন্দ করে। ওদের ভবিষ্যতে নিয়ে সে আশঙ্কায় রয়েছে। এই সম্পর্ক পূর্ণতা পাবে তো আদৌ? সমান নাগালে কল দিয়ে যাচ্ছে নাওয়াফ, পাখি ধরল না। ধরবে কি করে? গভীর তন্দ্রায় মগ্ন সে। গতকাল বেশ রাত করে ঘুমিয়েছে। নিদ্রা না ভাঙাটা এখন অস্বাভাবিক কিছু না। নাওয়াফের রাগ চওড়া হলো, মেজাজ চনমনে আকাশ ছুঁই। তবুও নিজেকে শান্ত রাখলো। এবারও সেম। বাঁচতে বাঁচতে কলটা কেটেই গেল। নাওয়াফের ইচ্ছে হলো ফোনটিকে আঁচড়ে ভেঙে ফেলতে। তখন বেলা 12টা। আবছা আবছা চোখে ঘুম থেকে উঠে মোবাইল হাতড়ে হাতড়ে খুঁজল। বালিশের নিচ থেকে মোবাইলটা পাওয়া গেল। বের করে দেখলো 101টা মিসড কল, মেসেজ 10টা। প্রতিটি মেসেজে লেখা, জান ফোনটা ধর। ভয়ে তো সে শেষ। আজ হাতের কাছে ওকে পেলে নির্ঘাত চিবিয়ে খাবে। গালে যে চট থাপ্পড় পড়বে এতে কোনো সন্দেহ নেই। পরক্ষণে মনে হলো লোকটা তো ওর কাছেই নেই, শুধুই মিছিমিছি ভয় পাচ্ছে। তখন আবার ফোনটা ভো ভো করে বেজে উঠল। পাখি ভয়ে ভয়ে রিসিভ করলো। পূর্ব প্রস্তুতি নিয়েই রাখলো গালি খাওয়ার। তার আগে অপর প্রান্ত থেকে ব্যাকুলতায় ঘেরা কণ্ঠস্বরে বাতাসের গতিতে ভেসে এলো, জান ঠিক আছিস তুই? থ্যাঙ্কস গড তুই ফোন রিসিভ করছিস। এতক্ষণ জানিস আমার দম আটকে আসছিল। আপনি কোথায়? কোকিলের মতন মেয়েলি রেনডিনে কণ্ঠ শুনে তার চিত্ত জুড়ে শান্তি লাগলো। মুখটায় প্রশান্তিতে ভরে গেল। ফেরি পার হতে 10 মিনিট আর বাড়ি ফিরতে 30 মিনিট। তোর কাছে পৌঁছাতে মোট 40 মিনিট লাগবে সোনা। সে কি আপনারা এখন কুয়াকাটা থাকার কথা? জান রে, তুই ভাবলি কি করে তোকে ছাড়া আমি ট্যুরে যাব? তুই ছাড়া প্রতিটা সেকেন্ড আমার কাছে দম বন্ধ হবার জোগাড়। সেখানে আমোদ ফুর্তি করা বিলাসিতা। পাখির মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ দুটি দিয়ে সুখের এক ফোঁটা অশ্রু গড়ালো। এত ভালোবাসে কেন লোকটি? এই পাগলটা নিয়ে সে কি করবে, কোথায় যাবে? তার ছেঁড়া পাগল একটা। আই লাভ ইউ আমার জানটা। পাখির মুখ থেকে এমন একটা শব্দ শুনে নাওফের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। বুকের বাম পাশটা ধকধক করে কম্পনিত হচ্ছে। পুরো শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। চিত্ত জুড়ে রঙিন প্রজাপতিরা নেচে গিয়ে যাচ্ছে। সময়ের গতি আর যেন যাচ্ছেই না। তার উড়ে যেতে ইচ্ছে জাগলো। সময় থাকলে হেলিকপ্টার ভাড়া করে নিতেন, কিন্তু স্বল্প সময়ের কারণে তা করলেন না। কলিজাটা তোকে দেখবো? ফোনে নয়, সরাসরি। ট্রি হোমে আসতে পারবি? তোকে এখন বড্ড দেখতে মন চাচ্ছে। দেখতে না পেলে আমার বুকের তৃষ্ণা মিটবে না জানটা। আচ্ছা রাখছি, হ্যাঁ জান। পা টিপে টিপে বিছানা থেকে পাখি নামলো। হাত মুখ ধুয়ে ওর আম্মার কাছে গিয়ে বসলো। ওমা একটু নানা বাড়ি যায়। ওমা ও আম্মা একটু নানা বাড়ি যাই। সোফিয়া আন্টি বলছে আমাকে একটা নোট দিবে, খুবই গুরুত্বপূর্ণ। বিকেলের মধ্যে আবার চলে আসবো। সেলা মেশিনের কাজ করতে বসেছিলেন ওর আম্মা। কাজল রেখা চলন্ত মেশিন থামিয়ে কতক্ষণ নিষ্পাপ মুখটা পরখ করে বললেন, তোর না শরীর ভালো না? সমস্যা নেই আম্মা, এখন যেতে পারবো। ঠিক আছে, সন্ধ্যার আগে বাড়ি ফিরিস। চতুর্দিকে যা যা অবস্থা, দিনকাল ভালো না। তাছাড়া ওই দিকের রাস্তাঘাটও ততটা ভালো নয়। জলদি জলদি দিনের আলো থাকতে চলে আসিস। আচ্ছা। পাখি দুর্বল শরীর নিয়ে বেরিয়ে গেল। গহীন জঙ্গল পেরিয়ে ট্রি হোমে যেতে পাখির গা ছমছম করছিল। তবুও দুরু দুরু বুকে গিয়েছে। দরজায় তালা মারা, এখনো আসেনি লোকটা। দেখেও দোলনায় বসে পড়ল। কতক্ষণ বসে বসে ঝুলল। চোখটা এর মধ্যে একটু লেগে এলো। যখন চোখ খুলল, তার সামনে ক্লান্তিময় মুখটা নিয়ে তার প্রাণের চেয়ে অধিক পুরুষটির প্রতিচ্ছবি দেখতে পেল। হাঁটু গেড়ে গালে হাত তুলে ওর মুখটার দিকে ঘোর লাগা দৃষ্টিপাতে তাকিয়ে আছে। কখন এসেছেন? প্রায় 20-25 মিনিট হবে। ও আল্লাহ, এতক্ষণ আমি ঘুমিয়েছি, তাহলে আপনি আমায় ডাকেননি কেন? কারণ তোর ঘুম ভেঙে যাবে সোনা, তাই ডাকিনি। পাখি উঠে দাঁড়ালো। ওর পরনে বাটিকা লং সুতি থ্রি পিস, মাথায় ঘোমটা দেওয়া। নাওয়াফ ও ললাটে শুষ্ক অধর ছুঁয়ে দিল। পাখি তার প্রিয় পুরুষটির স্পর্শ পেয়ে দৃষ্টিজোড়া বন্ধ করে নিল।
কোমরে হাত দিয়ে তুলতুলে নারী দেহটি বুকের সঙ্গে মিশিয়ে নিলেন। মরুভূমির মতন তৃষ্ণার্থ বুকটা এতক্ষণে শান্ত ও শীতল হলো। পেইন কি বেশি হচ্ছে জান? পাখি আশ্চর্য হলো, জিজ্ঞাসাবিদ্ধ নয়নি তাকালো। সে জানলো কি করে? বিনিময়ে উনি অধর ছড়িয়ে নৈশব্দে হাসলেন। আমি নিখিল না পাখি, আর নই বোকা। সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সুতরাং এসব নিয়ে পিএইচডি করা শেষ। পাখি লজ্জায় গুটিয়ে নিল নিজেকে। কথার প্রসঙ্গে উত্তর দেওয়ার মতন শব্দ অধরে উঠল না। থুতনিটা গলার সঙ্গে মিহিয়ে রাখলো। উনি ওকে দোলনায় নিয়ে বসালো, নিজেও ওর পাশে বসে গেলেন। পাখির মাথাটা বুকের ভেতরে নিয়ে নিলেন। ওর চুলে ছোট ছোট বিলি কেটে দিয়ে ফের কোমল কণ্ঠনালীতে শুধালেন, পাখি, আমি তোর স্বামী হই। আর পৃথিবীর সবচেয়ে মধুময় সম্পর্কের নাম কি জানিস? স্বামী স্ত্রী। আমি সেই আপন ব্যক্তি যাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, আস্থা রাখা যায়, তার কাছে খোলা বইয়ের মতন থাকা যায়। তাই নিঃসন্দেহে সব কিছু আমার সঙ্গে শেয়ার করতে পারিস। শারীরিক কিংবা মানসিক রোগ যাই হোক, কোনো কিছুই লুকানো যাবে না। এখন তোর আর আমার দেহ আলাদা নয়, একই সুতোয় গাঁথা। তোর ব্যথা, কষ্ট, যন্ত্রণা মানে আমারও কষ্ট যন্ত্রণা। তোর প্রতিটি নিঃশ্বাস মানে আমার নিঃশ্বাস। তাই কলিজা, প্লিজ এখন থেকে যত কিছুই হয়ে যাক, লুকাবি না কিছু আমার কাছ থেকে। কোনো লজ্জা নয়, খোলা বইয়ের মতন থাকবি। মনে রাখবি, এই 5 আঙ্গুল দিয়ে তোকে ভরণ পোষণের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছি আমি। আর তোকে ভালো রাখার দায়িত্ব, কর্তব্য সম্পূর্ণ আমার দায়ভার, বুঝেছিস? ব্যথা আছে? অল্প। পেইন কিলার খেলে ঠিক হয়ে যাবে। রুমে চল। উনি ওকে কোলে তুলে নিলেন। পাখি ওনার ক্লিন শেপ করা মুখটা নজর দিয়ে দেখল। আচমকা ওনার গালে ঠোঁট বসিয়ে দিল। গলাটা শক্ত করে জড়িয়ে ধরে লোকটার বলিষ্ঠ বুকের সঙ্গে মিশে রইল। রুমে ঢুকে ওকে আগে ওষুধ আর পানি খাইয়ে দিলেন তিনি। এরপরে নিজে গোসল করে তোয়ালে পরে বের হলেন। আয়নার সামনে দাঁড়িয়ে শরীর মুছতেছিলেন। পাখি চোখ বড় বড় করে ওনার প্রশস্ত উন্মুক্ত বুকে ভিজে থাকা লোমগুলি দেখছিল। তখনই লোকটা ফিক করে মুচকি হেসে শুধালো, অমন করে কি দেখছিলি? পাখি চোরের মতন ধরা পড়ে বসলো। প্রশ্ন এড়াতে তাড়াতাড়ি মুখে পানি ভরে নিল। পানি খেতে গিয়ে বেচারির হঠাৎ হেঁচকি উঠে গেল। উনি তৎপর ছুটে আসেন, আলতো করে মাথায় ছোট ছোট থাপ্পড় দিলেন। কিছুক্ষণ পর ও স্বাভাবিক হলো। উনি ওর হাত দুটি উঠিয়ে চুমু খান। অতঃপর মাথাটা ঘাড়ে এলিয়ে দিলেন। ভীষণ নমনীয় ও কোমল কণ্ঠে শুধালো, পাখি, লুকিয়ে লুকিয়ে দেখার দরকার কি জান? তোরই তো জিনিস, দেখতে নিষেধাজ্ঞা করেছি আমি। এই তোর সামনে বসলাম নগ্ন বুকে, এখন যত পারিস মন ভরে দেখে নে। তবুও আর হেঁচকি উঠাস না সোনা। কি এক অবস্থা! এমন সামনে বসে থাকলে কি দেখা যায়? তখন লজ্জা লাগে না দেখতে? আজব লোক। দেখতে হয় চুরি করে, অতি সাবধানে গোপনে। তাতেই না প্রকৃত টান টান উত্তেজনাজনক ফিল পাওয়া যায়।